জাতীয় পার্টি নিষিদ্ধে গণ অধিকারের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, লাঠিচার্জে আহত নূর। 24 ঘন্টার আলটিমেটাম গণ অধিকারের, বাধ্য হয়ে বল প্রয়োগ, বলছে আইএসপিআর। নূরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ। হামলায় জড়িতদের দ্রুতই বিচারের দাবি রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে বিশেষ সাংবিধানিক আদেশ জারির পরামর্শ বিশেষজ্ঞদের, দ্বিমত বিএনপির। এই সমস্ত সমঝোতার কোনো ধরনের মূল্য থাকে না। যখন এটা একটা আইনে পরিণত হয় তাইলে সেটার গ্রহণযোগ্যতাও থাকবে। কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করারই তো কোনো মৌকা নাই। ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী হাওয়া। গঠনতন্ত্রের কিছু বিষয় নিয়ে আপত্তি ছাত্র নেতাদের, সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় প্রশাসনের। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় যানজটে নষ্ট হয় কর্মঘণ্টা। সড়ক ব্যবস্থাপনার ত্রুটি দুর্ঘটনার প্রধান কারণ, বলছেন সংশ্লিষ্টরা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি সানি মৃধা। গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন ও কার্যালয় আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় সাংবাদিক সহ গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মীদের দাবি, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সংবাদ সম্মেলন যাওয়ার পথে পিছন থেকে বিনা উস্কানিতে তাদের ধাওয়া করে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গণ অধিকারের পরিষদ। অন্যদিকে জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে বলে বিবৃতি দিয়েছে আইএসপিআর। ঘটনা শুরু শুক্রবার সন্ধ্যায়। পতিত সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে করা গণ অধিকার পরিষদের মিছিলের পেছন থেকে হামলায় আহত হন দলটির সাধারণ সম্পাদক রাশেদ। নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু দুষ্কৃতিকারী এই হামলা চালায়। মিছিলের পিছন থেকে জাতীয় পার্টির কিছু নেতাকর্মীরা এসে আমাদের উপরে গুরুতর আঘাত করে এবং দেশীয় অস্ত্র এবং ইট দিয়ে এসে আমাদেরকে আঘাত করে। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণ অধিকার। মিছিল এসে থামে জাতীয় পার্টির অফিসের পাশের সড়কে। চলতে থাকে বিক্ষোভ ও অগ্নিসংযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে 10 মিনিটের মধ্যে নেতাকর্মীরা সরে না গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে কার্যালয়ে উপস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অবস্থান পরিষ্কার করা না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পর্যায়ে সংবাদ সম্মেলনের জন্য নিজেদের কার্যালয়ের দিকে যাওয়ার পথে গণ অধিকারের কর্মীদের উপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। যখন গণ অধিকার পরিষদ তারা বললো যে আমরা প্রেস কনফারেন্স করবো বলে তারা চলে যাচ্ছিল, তখন হঠাৎ করে পুলিশ আক্রমণ করলো, পুলিশ আর সেনাবাহিনী হঠাৎ করে। এটা আসলে বুঝলাম না কেন। এবং এই আক্রমণটা ছিল একটা মনে হচ্ছিল যে খুব ভয়ানক একটা আক্রমণ ছিল এবং অতি উৎসাহী। যে সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছে সেখানে ডায়াসের সামনেই নূর ভাইকে নৃশংসভাবে তারা পিটিয়ে রক্তাক্ত করেছে। পিটাতে আমাদেরকে সবাইকে ধাওয়া সে সেনা আমাদের কার্যালয়ের ভিতরে পর্যন্ত ঢুকাইছে। এক পর্যায়ে সংবাদ সম্মেলন ও গণ অধিকার পরিষদের কার্যালয়েও লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় নূরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। মাথা, চোখ ও কানে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন এই সাবেক ভিপি। ডাকসুর ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, ওনার কানের ফ্র্যাকচার হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন। পরে আহত নূরকে দেখতে হাসপাতালে যান প্রেস সচিব শফিকুল আলম। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া নূরকে দেখতে আইন উপদেষ্টা আসিফ নজরুলও ঢাকা মেডিকেলে যান। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এই হামলাকে বর্বরোচিত ও নৃশংস আখ্যা দিয়ে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় গণ অধিকার পরিষদ।
গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। অন্যদিকে হামলার ঘটনার কিছুক্ষণ পর কার্যালয় ত্যাগ করেন জিএম কাদের সহ জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা। এদিকে রাতে এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বিজয়নগরে জননিরাপত্তা রক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় 5 সেনা সদস্য আহত হয়েছে বলে জানানো হয়। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানানো হয় বিবৃতিতে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় রাতে উত্তাল ছিল শাহবাগ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাগুলো। রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের হাসপাতালে ছুটে যাওয়া, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নূরের শারীরিক অবস্থা এবং এই ঘটনার বিচার। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার রেশে শুক্রবার পুরো রাত জুড়েই উত্তাল ছিল রাজধানী ঢাকা। এই ঘটনার পর রাত 11:30টায় রাজধানীর বাংলা মোটর থেকে শাহবাগের দিকে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির নেতাকর্মীরা বলেন, অন্তর্বর্তী সরকারকে এই হামলার সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে। পাশাপাশি তারা জানান, এই হামলা প্রমাণ করেছে জুলাইয়ের লড়াই এখনো শেষ হয়নি। এই হামলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিপীড়ন করেছে, আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে। আপনারা চেয়ারে বসেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য, শেখ হাসিনার বিচার করার জন্য, জাতীয় পার্টির বিচার করার জন্য, জিএম কাদেরের বিচার করার জন্য, আপনার সহযোগিতা নূরটার উপর হামলা করার জন্য নয়। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা নূরকে দেখতে ও তার খবর নিতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তাদের টিকে থাকা নিয়ে জনগণ দ্রুত সিদ্ধান্ত নেবে। এইভাবে পিটিয়ে আহত করেছে, তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন, আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 111-এর ষড়যন্ত্র বারবার ঘুরপাক খাচ্ছে। হামলা করার সময় জুলাই নিয়েও কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নূরের শারীরিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। 111-এর একটা ষড়যন্ত্র যে বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা আমি রাশেদের কাছ থেকে শুনেছি যে কেউ জুলাই নিয়ে কটূক্তি করেছেন হামলা করার সময়। এটা অত্যন্ত অ্যালার্মিং বিষয়। অন্যদিকে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলাকারীরা পার পেয়ে গেলে জুলাই বিপ্লবের অংশীজনরা কেউ রেহাই পাবে না বলে দাবি করেন তিনি। শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা, চোখ, নাক, এখানে এলোপাতাড়িভাবে যেইভাবে উপর্যুপরি হামলা করা হয়েছে, এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত করা সম্ভব নয়। এদিকে নূরের শারীরিক পরিস্থিতি নিয়ে তার পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এখনও আইসিইউতে আশঙ্কামুক্ত নন বলে জানান নূরের ছোট ভাই। চিকিৎসকরা বোর্ড গঠনের পর পরবর্তী চিকিৎসা কি হবে তা জানাবেন বলেও তিনি উল্লেখ করেন। সে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে, আর ডক্টর এখনও কোনো কিছু সিউরিটি দিয়ে বলতে পারছে না। আগামীকালকে বোর্ড গঠন হবে, বোর্ড গঠনের পর তারা কিছু ডিসিশন নেবে। তার মেজরিটি প্রবলেম হচ্ছে তার এই নাক ভেঙে ভিতরে ঢুকে গেছে এবং এই সাইডের চোয়ালটা ভেঙে গেছে এবং মাথায় আঘাত আছে। মস্তিষ্কে আপনারা যেটা শুনতে পাচ্ছেন ওটা রক্তক্ষরণ হচ্ছে, তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নয়। ঠিক এই স্থানেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও তার দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই রাজধানীর কাকরাইলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে থমথমে অবস্থান বিরাজমান করছে। রক্তের দাগ এখনও এখান থেকে শুকোয়নি। অন্যদিকে নূরকে দেখতে যাওয়া রাজনৈতিক ব্যক্তিবর্গরা বলছেন,
পরিকল্পিত হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটা হয়েছে নূরের উপর। হামলাকারীরা যাতে পার না পেয়ে যায় সে বিষয়েও সতর্ক করেন তারা। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহী, চট্টগ্রাম, কুষ্টিয়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার রাত 9:30টার দিকে রাজশাহী নগরীর 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের রাজশাহী মহানগরের নেতাকর্মীরা। পাশাপাশি এনসিপির নেতাকর্মীরাও নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। রাত 12:15টার দিকে নগরীর গণকপাড়া মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায় গণ অধিকারের বিক্ষুব্ধ কর্মীরা। রাত 11টার দিকে চট্টগ্রাম সড়কের অবরোধ করে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। পরে 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। কুষ্টিয়ায় নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদের নেতারা। রাত 10:30টায় শহরের থানা মোড় মিছিল বের করে নেতাকর্মীরা। পরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এছাড়া নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। এ সময় তাদের সাথে মিছিলে যোগ দেয় এনসিপির নেতাকর্মীরা। এ সময় নুরুর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। এ সময় দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তোলেন তারা। বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক সংশোধনী সম্ভব নয়। আবার যে কোনো অধ্যাদেশ বাতিল করে দিতে পারে উচ্চ আদালত কিংবা পরবর্তী সংসদ। তাই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিতে বিশেষ সাংবিধানিক আদেশ জারির পরামর্শ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজনৈতিক ঐকমত্যের পাশাপাশি গণভোটে পাশ হলে পরবর্তী সংসদ জুলাই সনদ মানতে বাধ্য। তখন আদালতের দায়িত্ব হবে নতুন সংবিধান রক্ষা করা। তবে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ কিংবা সংস্কার পরিষদ সবচেয়ে উত্তম পদ্ধতি বলে মনে করছেন অনেকে। বাকিটা জানাচ্ছেন হাসিব বিল্লাহ। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 6 মাস আলোচনার পর 84টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হলেও এর বাস্তবায়ন নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো। বিএনপি চায় পরবর্তী সংসদ, জামাত চায় গণভোট এবং এনসিপির দাবি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক সংস্কার করতে। রাজনৈতিক দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে গত 2 সপ্তাহে কয়েক দফা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তারা বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। কারণ বিদ্যমান সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের কোনো বিধান পরিবর্তন করা সম্ভব নয়। বিশেষ সাংবিধানিক অধ্যাদেশ প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এটি রাজনৈতিক দলগুলোর সমঝোতা আইন। জুলাই চার্টারে অনেক বিষয় আছে যেটা সংবিধানকে টাচ করে, তাহলে সেটা তো আপনি অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবেন না। সেক্ষেত্রেই প্রশ্নটা জাগে যে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর বাইরে যে জুলাই চার্টারকে বাস্তবায়ন করার জন্য আমরা কোনো বিশেষ সাংবিধানিক আদেশ এর কথা চিন্তা করতে পারি কিনা। বিষয়টি কিন্তু এভাবেই এসছে। আমি মনে করি এটা সম্ভব। আসলে এখানকার রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতাটাকে একটা আইনে পরিণত করা। এমনিতে অনেকের মধ্যে সন্দেহ আছে যে আসলে এই সমস্ত সমঝোতার কোনো ধরনের মূল্য থাকে না, কিন্তু যখন এটা একটা আইনে পরিণত হয় এবং সবাই মিলে এই আইনটাকে যদি মেনে নেয়, তাইলে সেটার গ্রহণযোগ্যতাও থাকবে, আরেকটা হচ্ছে এটার ফেলে দেওয়ার সম্ভাবনাটা কমবে। তবে এই বিশেষ আদেশকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান স্থগিত থাকলে রাষ্ট্র পরিচালনার জন্য সাংবিধানিক আদেশের প্রয়োজন হয়। আমাদের তো একটা কনস্টিটিউশন এখন আছে এবং কনস্টিটিউশনটা চালু আছে, স্থগিত করা হয়নি। এই কনস্টিটিউশন অনুসারেই সরকার শপথ নিয়েছে এবং কনস্টিটিউশন অনুসারেই বর্তমানে জুডিশিয়ারি চলছে, প্রশাসন চলছে, সব কিছু চলছে। তো এই অবস্থায় কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করারই তো কোনো মৌকা নাই, প্রয়োজনীয়তাও নাই। এমন না যে এগুলো এই কনস্টিটিউশনের বিধানগুলো যেগুলো সংশোধিত হবে সেগুলো আজকেই ইন অ্যাকশনে না থাকলে রাষ্ট্র চলছে না, এমন কোনো পরিস্থিতি তো নাই। রাষ্ট্র চলছে, সাংবিধানিকভাবেই চলছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঝুঁকির আশঙ্কা থেকেই বিশেষ সাংবিধানিক আদেশের দাবি উঠছে। এখানকার অ্যাপিলেট ডিভিশনের কাছে এটা চায়। অ্যাপিলেট ডিভিশন যদি বলে যেরকম 106 অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কথা বলছে, অন্তর্বর্তী সরকার বলে তো আমাদের কিছু নাই।
তো অন্তর্বর্তী সরকারকে যেরকম ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে বলছে, একই রকম যদি বলে হ্যাঁ যে আপনারা করে নিতে পারেন, তাইলে এই আইনটা আরও শক্তিশালী হবে। সিরিয়াতে কী হলো, বিপ্লবের পরে যেই রেভলিউশনারি গভর্নমেন্ট হলো, ওনারা ইন্টারিম কনস্টিটিউশন অর্ডার ওরা সই করে ওরা জারি করে দিল। তো বিপ্লবের পরে যে সরকার গঠিত হয় সেটা কিন্তু জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে গঠিত হয়। তখন কিন্তু কোনো পুরাতন কোনো আইনি বা সাংবিধানিক কাঠামোতে তারা আবদ্ধ থাকতে বাধ্য নয়। আর এই সরকার যদি মনে করে বা এই স্টান্সটা নেয় যে আমরা পপুলার উইল দ্বারা গঠিত এবং আমরাই সিদ্ধান্ত নিব যে কীভাবে আমাদের পরবর্তী সাংবিধানিক কাঠামো কী হবে, এবং আমরা একটা বিশেষ সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের পাশাপাশি জনগণের মতামত যাচাইয়ে গণভোট জরুরি বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের এই সদস্য। তবে এই জুলাই চার্টারের মাধ্যমে কিন্তু আমরা সংবিধানে কিছু মৌলিক সংশোধন আনার চেষ্টা করছি বা মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করছি। তো মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে আসলে জনসমর্থনটা যাচাই করাটা খুবই জরুরি, এবং এর পক্ষে যদি জনগণের অধিকাংশ মানুষই এর পক্ষে থাকে, তখন সেটা বাস্তবায়ন করাটা একটা মোরাল এবং পলিটিক্যাল অব্লিগেশন হয়ে যাবে রাজনৈতিক দলগুলোর উপরে। সংবিধান বিশেষজ্ঞ হাসনাত কাইম মনে করেন ক্ষুদ্র অর্থে এই প্রক্রিয়া গণপরিষদের প্রাথমিক ধাপ। তবে গণপরিষদ নয়, বরং সংস্কার পরিষদ নির্বাচনের দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের। এই নির্বাচনটার মধ্যে দুইটা ক্ষমতা আপনি নিতে পারেন জনগণের কাছ থেকে, দুইটা ম্যান্ডেট চাইতে পারেন। এক হচ্ছে যে আমরা জাতীয় পরিষদের সদস্য হব, আরেকটা হচ্ছে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হব। তাহলে প্রথমে এরা সংবিধান পরিবর্তন করে নেবে 120 দিন বা 190, মানে শুধু 90 দিনের মধ্যে 3 মাস বা 4 মাস সময় নেবে, নিয়ে এটা তারা করে ফেলবে, করে তারপরে তারা সরকার গঠন করবে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশেষ আইন জারির পাশাপাশি সংবিধান পরিবর্তনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। আবুল হাসান রুবেল, গণসংহতি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। তফসিল ঘোষণার পর নির্বাচনের হাওয়া বইছে 29,000 শিক্ষার্থীর বিশাল ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 59 বছরে সপ্তমবারের মতো নির্বাচন, তাও আবার 36 বিশ্বের পর। তাই ক্যাম্পাসের ঝুপড়ি, শাটল ট্রেন বা আড্ডায় সব জায়গায় আলোচনায় কারা হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি। সুষ্ঠু নির্বাচন হবে তো, তবে সব কিছু ছাপিয়ে 3 যুগ পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন যেন কোনোভাবেই বানচাল না হয়, সে ব্যাপারে সতর্ক প্রশাসনও। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। 28 আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরেই ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। রংতুলির আচরে নতুন করে সাজছে চাকসু ভবন। ক্যাম্পাসের শাটল, ঝুপড়ি কিংবা আড্ডা, সব জায়গায় একটি আলোচনা, চাকসু নির্বাচন। তো আমাদের প্রতিনিধিটা না থাকার জন্য আমরা এটা বিসি স্যারের কাছে অথবা আমাদের যে কর্তৃপক্ষ আছে ওদের কাছে প্রপারলি জানাতে পারতাম না। বিগত সময়ে যেটা লক্ষ্য করেছি যে এই প্রতিনিধি না থাকার কারণে আজকে গেট বন্ধ, কালকে হরতাল, অমুক দিন অবরোধ, এই জায়গাগুলো থেকে সাধারণ শিক্ষার্থীরা মুক্তি পাবে। এখানে আমরা আসতাম শুধু সকালে নাস্তা করতে আর দুপুরে ভাত খেতে। তো আমরা আশা করি এই প্লটটা চেঞ্জ হবে এখন সামনের নির্বাচনের মাধ্যমে। যারা বিপি নির্বাচিত হবেন বা জিএস হবেন তারা আশা করি আমাদের সমস্যাটা বুঝবে। নিজেদের কেউ এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই, কিন্তু এখন যদি এটা হয় আমরা আমাদের প্রবলেমগুলো বা যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা হয়তো আমরা আরো সুন্দর করে বলতে পারবো। 35 বছর পর নির্বাচন, তাই বলা যায় শিক্ষার্থীদের কারোই নির্বাচনের অভিজ্ঞতা নেই। জীবনে প্রথমবার হবেন প্রার্থী। কে কোন পদে দাঁড়াবেন, কিভাবে মন জয় করবেন শিক্ষার্থীদের, প্রতিশ্রুতি কি হবে, এই নিয়ে চলছে আলোচনা। ছাত্র সংগঠন থেকে সাধারণ শিক্ষার্থী সবাই নিচ্ছেন প্রস্তুতি। আমাদের যে ডেডলাইন দিয়েছে সেই ডেডলাইনের মধ্যে আমরা চাকসু নির্বাচনটা হোক, এবং এটা যদি আরও কমিয়ে নিয়ে আসা যায় সেটার জন্য আমাদের দাবি থাকবে, যেন আমাদের শিক্ষার্থীদের যেই যৌক্তিক সময়টা প্রয়োজন সেই যৌক্তিক সময়টা রেখে যেন নির্বাচনটা হয়। প্রায় 2300 একরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় 29,000, অথচ প্রতিষ্ঠার 59 বছরে এই শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছে মাত্র 6 বার। এবার হবে সপ্তম চাকসু নির্বাচন। তবে অনেকের মনে শঙ্কা, সুষ্ঠু নির্বাচন হবে তো? প্রশাসনের সংস্কারপূর্বক দ্রুত সময় একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় তাহলে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হবে কিনা আমরা আশঙ্কা প্রকাশ করছি। তফসিল কিছুটা ত্রুটিপূর্ণ মনে করছি, তবে সব কিছু ওভারকাম করে এই প্রশাসন সঠিক সময়ে চাকসু ইলেকশন দিবে, আমরা এই আশা করছি। এছাড়া গঠনতন্ত্রের কিছু বিষয় নিয়েও আপত্তি তুলেছেন ছাত্র নেতারা।
দ্রুত সময়ের মধ্যে এই নারী বিদ্বেষমূলক যে গঠনতন্ত্রটি রয়েছে সেটি পরিবর্তন করে নারী এবং পুরুষ, নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী, ছাত্রছাত্রী সবারই সমান অধিকার রয়েছে। ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রে যদি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাহলে এটা থাকবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে একটা ত্রুটিপূর্ণ নির্বাচন। তো সেই জায়গা থেকে আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ের মধ্যে এই ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র সমাধান করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে সব সংশয় কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রশাসনের। কোনো অজুহাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের বানচাল ফায়তারা কোনো কিছু করবে না। আমরা শিক্ষার্থীরা একসাথে একটি গণতান্ত্রিক ধারা চালু করতে চাই। এর আগে সবশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। 36 বছরের শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনোভাবেই থামছে না দুর্ঘটনা, প্রাণহানি। পাশাপাশি কোনো দুর্ঘটনা ঘটলেই তীব্র যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও, বাধাগ্রস্ত হচ্ছে অর্থনীতির গতি। সড়ক ব্যবস্থাপনার ত্রুটি দুর্ঘটনার প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে রপ্তানি ও আমদানি করা বেশিরভাগ পণ্য পরিবহন হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। জাতীয় এই সড়কের পূর্ণ সুবিধা প্রাপ্তি, নিরাপদ যোগাযোগ ও যানজটমুক্ত করতে 2016 সালে 4 লেনে রূপান্তর করা হয়। এরপর প্রায় 9 বছর পেরিয়ে গেলেও নিরাপদ হয়নি দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক, উল্টো বেড়েছে দুর্ঘটনা। মহাসড়কের 54টি ইউটার্নই এখন দুর্ঘটনার হটস্পট। প্রতিটি ইউটার্ন যেন মৃত্যুফাঁদ। গেল 8 মাসে কুমিল্লা অংশেই 217টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 162 জন, আহত হয়েছেন 250 জনের বেশি মানুষ। এছাড়া সার্ভিস লেন না থাকায় মহাসড়কে চলাচল করে নিষিদ্ধ 3 হুইলার, উল্টো পথে বেপরোয়াভাবে চলাচল করে অন্যান্য যানবাহনও। এছাড়া সড়কের উপর অবৈধ পার্কিং ও টিকিট বিক্রির কাউন্টার গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছে যানজট। নিষিদ্ধ গাড়িগুলো অনেক রিস্ক, ওরা অনেকে না সবাই রাস্তা না বুঝে ঢুকাই দেয়, তখন বড় গাড়িগুলো আসে, অনেকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অপরিকল্পিত ইউটার্নের জন্য ওই পাশ থেকে আপনার দ্রুত করে গাড়ি আসলে এই পাশ থেকে যাবে ইউটার্ন নেয়, না দেখে আপনার মূলত এই দুর্ঘটনাগুলো হচ্ছে। আমরা কিভাবে হচ্ছে একটা নিরাপদ সড়ক এখানে হচ্ছে স্থাপন করতে পারি এবং এই অঞ্চলের মানুষ যেন নিরাপত্তার সাথে এবং নিরাপদ মনে করে এই সড়কটি ব্যবহার করতে পারে, সেই উদ্যোগটি প্রশাসনকে নিতে হবে। আমরা চাইতেছি এই ইউটার্নের মরণফাঁদ বন্ধ করে ইউলিফের কাজ দ্রুত করার জন্য। ইউলিফের কাজ যে হিসাবে হইতেছে এই মন্থর গতিতে, এভাবে হইলে আমাদের মানুষ আরও মারা যাবে এবং আরও সমস্যা হবে। এমন অবস্থার জন্য মহাসড়কে অব্যবস্থাপনাকে দুষছেন পরিবহন মালিকরা, আর চালকদের অদক্ষতা ও বিআরটি এর যথাযথ প্রশিক্ষণের অভাবে দুর্ঘটনা বাড়ছে বলছেন শ্রমিক নেতারা। আমাদের কোনো নীতিমালাও নেই। আপনি এখন যান 50টা গাড়ি কিনবেন, আপনি গাড়ি কিনে এরপর দিনে গাড়ি চালাই দিতে পারবেন। এটা কিন্তু পৃথিবীর কোনো দেশের এই জিনিসটা নাই। প্রত্যেক জায়গায় ফিজিবিলিটি যাচাই করা হয় যে ওই রাস্তায় মানুষের যাতায়াত কত। আমাদের দেশে কোনো পরিসংখ্যান নেই, যে যখন চায় সেই তখন গাড়ি নামাতে পারে। আমি তো মনে করি অদক্ষ চালকের সংখ্যাগুলি অনেক, এর মধ্যে 60% অদক্ষ চালক আছে। আর আপনি দক্ষ চালক পাবেন কোথায়? চালকরা কি পর্যাপ্ত পরিমাণে তাদের যে পারিশ্রমিক এটা কি পাচ্ছে? যার কারণে আমাদের দক্ষ চালক সব বিদেশ চলে যাচ্ছে। সব ধরনের যান চলাচল ও যত্রতত্র ইউটার্ন যেন ভেঙে দিয়েছে জাতীয় মহাসড়কে সব সংজ্ঞা। এমন অবস্থায় সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। মহাসড়কে 2 সাইড দিয়ে সার্ভিস লেন থাকার কথা, সেই সার্ভিস লেন নাই। তারপরে হোটেলে যাওয়ার জন্য স্পেশালি যে ইউটার্ন বানানো করা হয়েছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে, এবং যে ডিপার্টমেন্ট এটা ইউটার্নগুলো বন্ধ করার দায়িত্বে আছে, বিশেষ করে রোডসান হাইওয়ে, তারা এটা নিশ্চয়ই বন্ধ করলে অন্তত এই জায়গা থেকে আর দুর্ঘটনা ঘটবে না। সড়কের দুর্ঘটনাটা বাড়ার কারণ হলো আসলে আমাদের যে সড়কটি রয়েছে 4 লেন আমরা বলছি, এটি আসলে পরিকল্পিত নয়। আপনারা দেখেন এখানে কোনো সার্ভিস লেন নেই, আমাদের দেশে কার্যত কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, যেটা রয়েছে 3 হুইলার। সো আপনাকে 3 হুইলার চলার জন্য একটা সার্ভিস লেন দিতে হবে তাকে। সেই যদি মেইন যে লেন রয়েছে আমরা এই লেনে 3 হুইলার যদি চলে, 3 হুইলারের গতি আর 4 হুইলারের গতি এক না। সো যে কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এখানে।
নিয়ম ভাঙার খেলায় প্রায় প্রতিদিনই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝরছে প্রাণ। বড় কোনো দুর্ঘটনার পরে স্পষ্ট হচ্ছে সড়ক ব্যবস্থাপনার ঘাটতি। এমন অবস্থায় নিরাপদ মহাসড়ক গড়তে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ কুমিল্লাবাসীর। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। নাটোরে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সরকারি প্রতিষ্ঠানে চুরি ডাকাতির ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীরা জড়িত থাকায় জনমনে শঙ্কা জাগিয়েছে। আদালতের মালখানার মতো জায়গা চুরি ও রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনাকে নিরাপত্তার ঘাটতির চিত্র ফুটে উঠেছে। অভ্যুত্থান পরবর্তী পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে রক্ষকরা ভক্ষক হয়ে ওঠায় হুমকির মুখে সরকারি দপ্তরগুলোর নিরাপত্তা। তবে নিজেদের দুর্বলতা মানতে নারাজ জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা। মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। গেল ১৩ এপ্রিল নাটোর আদালতের কঠোর নিরাপত্তার মাঝেই মালখানায় চুরির ঘটনা ঘটে। রাষ্ট্রের স্পর্শকাতর এ জায়গা থেকে নগদ ৩৭ লাখ টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আলামত চুরি হয়। দেশব্যাপী আলোড়ন তোলা এ ঘটনায় লুট হওয়া নগদ অর্থ ও বিপুল স্বর্ণালংকার উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। আর এ ঘটনায় জড়িত থাকায় বরখাস্ত করা হয় ২ কোট পুলিশ সদস্যকে। মালখানায় চুরির রেশ না কাটতেই এবার ডাকাতির ঘটনা ঘটে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান নাটোর সুগার মিলে। ৩ আগস্ট নিরাপত্তা কর্মীদের বেঁধে লুট করা হয় কোটি টাকার মালামাল। তবে সিসি ক্যামেরায় ডাকাতির দৃশ্য ধরা পড়ল, মালামাল উদ্ধার এবং দুর্বৃত্তদের আটকে নেই দৃশ্যমান অগ্রগতি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় ডাকাতদের হাতে নিরাপত্তা রক্ষীরা আটক হলেও বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তারা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় চুরি ও ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ভঙ্গুর আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা রাষ্ট্রের জন্য খুবই অ্যালার্মিং এবং নাটোরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি রাজশাহী বিভাগের অন্যান্য জেলার চাইতে খুবই খারাপ। একটা ভারী ধরনের যন্ত্রাংশ কিভাবে নিয়ে যায়, এর সঙ্গে আসলে অভ্যন্তরীণ কোনো যোগাযোগ রয়েছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার। রক্ষকরাই যখন প্রতিষ্ঠানের চুরি ডাকাতির সঙ্গে যখন যুক্ত হয়ে যায় তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সত্যিকারই চরম নিরাপত্তাহীনতায় ভোগে। নাটোর আদালতে মালখানায় চুরি এবং নাটোর চিনিকলে ডাকাতির ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায় যারাই এসব ঘটনার রক্ষক ছিলেন তারাই হয়ে উঠেছেন ভক্ষক। এতে করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্পর্শকাতর জায়গাগুলোতে চুরি এবং ডাকাতির ঘটনায় নিরাপত্তার ঘাটতির পাশাপাশি ছিল পুলিশের ব্যাপক অবহেলার অভিযোগ। অভ্যুত্থান পরবর্তী পুলিশের দুর্বলতাকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীরা জড়িয়ে পড়ছেন অপরাধে। এতে হুমকির মুখে পড়ছে অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা। তবে পুলিশের দুর্বলতায় অপরাধ প্রবণতা বৃদ্ধির বিষয়টি মানতে নারাজ জেলা পুলিশ সুপার। ঘরের ভিতরে বাইরের লোক এটা জড়িয়ে মূলত গ্রুপ অফ ক্রিমিনালস মোটামুটি এই কাজগুলো করে। এটার সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্ক অথবা 5ই আগস্টের পরে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে ঘটছে এরকম না, কিন্তু সেটা সবসময় এরকম ঘটনা ঘটে, কিন্তু আবার জেলা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেটা আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগামীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে অপরাধ প্রবণতা আরও বাড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। মাহবুব হোসেন, এখন নাটোর। সরবরাহ বাড়লেও কুষ্টিয়ায় চড়া সবজির বাজার। বেশিরভাগ সবজির দাম শতকের আশেপাশে, এর মধ্যেই নতুন করে বেড়েছে আবার দাম। তবে কিছুটা কমেছে কাঁচামরিচের দাম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, সরবরাহ বাড়ার পর দাম না কমার কারণ কি, আর কাঁচামরিচ কত টাকা বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রসুন দাম না কমার যে কারণ সেটি আসলে বিক্রেতারা আসলে বলছেন যে কয়েকদিন আগে যে টানা বৃষ্টি, এতে কিন্তু সবজির যে গাছ সহ বিভিন্ন সবজি কিন্তু নষ্ট হয়েছে এবং এতেই যে ঘাটতি এরকম একটা সৃষ্টি হয়েছে। তবে এই কয়েকদিনের যে বৃষ্টি না হওয়ার পরে কিন্তু বাজারে কিন্তু আজকে সরবরাহ কিন্তু বেড়েছে সবজির, তবুও আসলে দাম কিন্তু আসলে চওড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এখন মূলত যে আলু এবং যে কচু আসলে ছাড়া কিন্তু সব ধরনের সবজি 50 টাকার উপরে আসলে কিনতে
হচ্ছে ক্রেতাদের, এবং এতে কিন্তু ক্রেতারাও বেশ বিপাকে পড়েছেন। তারা বলছেন যে তাদের যে আয় বাড়ে নাই, এতে কিন্তু সবজির দাম বেড়েছে। বেগুন এই বাজারে বিক্রয় হচ্ছে দেখেছি 100 থেকে 110 টাকা আসলে বিক্রয় হচ্ছে। এছাড়াও যে করলা সেটি বিক্রয় হচ্ছে 70 থেকে 80 টাকা। ঢেঁড়স সেটিও বিক্রয় হচ্ছে 50 থেকে 55 টাকা। এছাড়াও যে পটল সেটিও কিন্তু বিক্রয় হচ্ছে এই বাজারে 55 থেকে 60 টাকা আসলে এরকম বিক্রয় হচ্ছে। এছাড়া যে অন্যান্য যে সবজি, সব ধরনের সবজির দাম, শুধুমাত্র মরিচের দাম গেল কয়েকদিন আগেও কিন্তু বিক্রয় হচ্ছিল যে 180 থেকে 200 টাকা, কিন্তু এখন এই বাজারে আজকে আমরা দেখেছি যে 130 থেকে 40 টাকার মধ্যে কিন্তু মরিচটি আসলে পাওয়া যাচ্ছে। এছাড়া পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে, পেঁয়াজও কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে 70 টাকা কেজি। এছাড়া অন্যান্য সব ধরনের সবজির দাম কিন্তু চওড়া রয়েছে। এই নিয়ে আমি কিন্তু বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে মূলত যে এই যে আর 1 মাস পরে কিন্তু নতুন যে সবজি সেগুলো পুরো দমে বাজারে পাওয়া যাবে, এরপরে কিন্তু দাম কমবে বলে তিনি আশা করছেন। এছাড়াও কুষ্টিয়ার সবজির বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পটুয়াখালীতে ক্রেতা সংকটে কমেছে গরুর মাংসের দাম, আর মুরগি ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে বিক্রি। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, গরুর মাংসের দাম কেজিতে কত টাকা কমেছে? প্রকারভেদে মুরগির দাম কেমন দেখছেন? সানিমের ধা এখন কিন্তু এমন একটি মৌসুম চলছে যে মৌসুমে গরু, ছাগল এবং মুরগির সরবরাহ থাকলেও কিন্তু ক্রেতার সংখ্যা কম। সে কারণেই কিন্তু অনেকটাই যেমন মুরগির দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যেমন আজকে পটুয়াখালীর কলাপাড়ার এই পাইকারি নাচনাপাড়া এই বাজারে এখানে 1 কেজি ওজনে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা, এবং কক মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা। এগুলো কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে, এবং খাসির সরবরাহ থাকলেও পর্যাপ্ত ভোক্তার অভাবে কিন্তু খাসি অপরিবর্তিত অবস্থায় বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা প্রতি কেজি। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে এখানে যেগুলো দেশি গরু সেগুলো পাইকারি দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে 650 টাকা, এখানে 50 টাকা কমেছে। এছাড়া যে খুচরা পর্যায়ে সেখানে বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকা প্রতি কেজি। তো এরকম অবস্থায় চলছে এখানকার যে বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিক্রেতারা বলছে যে গরু, ছাগল এবং মুরগির সরবরাহ থাকলেও ক্রেতাদের উপস্থিতি কম থাকায় দামটা কিন্তু বাড়ছে না। এছাড়া যে গরুর বাজারেও সরবরাহ রয়েছে, তবে দাম গরুর কিছুটা কমলেও দামটাও কিছু খুচরা পর্যায়ে আস্তা গরু ক্রয় করে সেগুলো বাজারে বিক্রি করতে গিয়ে অনেকেই দাম কমাচ্ছেন। দুইয়ের সমন্বয়ে কিন্তু এই মাংস বাজার স্থিতি অবস্থা রয়েছে, এমনটি জানিয়েছে এখানকার ক্রেতা বিক্রেতারা। তো এখানকার যে ভোক্তারা আরো বলছেন যে আসলে অর্থনৈতিক সংকটের কারণে মানুষের পক্ষে আমিষের যে চাহিদা থাকলেও সেটি পূরণের জন্য তাদের সাধ্য ও সামর্থ্য হচ্ছে না। সে কারণেই কিন্তু বাজারে মাংসের ভোক্তার উপস্থিতি কম দেখতে পেরেছি আমরা। তো এখানকার বিক্রেতারা বলছে যে যদি এখানে কাস্টমার আসে বা ভোক্তা আসে তখন দেখা যাচ্ছে উপস্থিতভাবেই খাসি এবং গরু জবাই করা হচ্ছে, আর যদি ক্রেতার উপস্থিতি না থাকে তাহলে আর সেগুলো এখানে জবাই করা এবং বেচা বিক্রি তেমন একটা হচ্ছে না। তো এক কথা বলা যায় যে সরবরাহ থাকলেও দামটা কম রয়েছে, এতে ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি রয়েছে। এই ছিল আমার কাছে সব শেষ। পটুয়াখালীর কলাপাড়া থেকে গরু, খাসি ও মুরগির মাংসের দাম জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এবার জানাবো আন্তর্জাতিক খবর।
অধিকাংশ দেশের পণ্যে ট্রাম্প আরোপিত আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্ট। রায়ে বলা হয়েছে, ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের আওতায় ট্রাম্প প্রশাসন যে শুল্ক নীতি গ্রহণ করেছে তা প্রচলিত আইন পরিপন্থী। শুক্রবার 7 থেকে 4 ব্যালটের ব্যবধানে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন ফেডারেল সার্কিটের আপিল আদালত। তবে আগামী 14 অক্টোবরের আগে আপিল কোর্টের এই রায় কার্যকর হবে না। রায় পুনর্বিবেচনা করতে এই সময়সীমার মধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে বর্তমান ট্রাম্প প্রশাসন। এদিকে আপিল কোর্টের এই রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নিশ্চিত করেছেন, এই রায়ে কিছুই বদলাবে না এবং বিভিন্ন দেশের পণ্যে আরোপিত শুল্ক কার্যকর থাকবে। 2023 সালে সরকারি অনুমোদনে বাংলাদেশ পাসপোর্ট ও কনসুলার সেবা কেন্দ্র নামে দুবাইয়ে কারামায় চালু হয় আউটসোর্সিং সেবা কেন্দ্র। শুরু থেকে মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ফসওয়া গ্লোবাল সেখানে কনসুলার সেবা দিয়ে আসছে। এই কার্যালয়ে প্রাথমিক পরিষেবায় সন্তুষ্ট হলেও ই পাসপোর্ট সেবা না থাকায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসীরা। অন্যান্য কনসুলার সেবার সাথে একই ছাদের নিচে ই পাসপোর্ট সেবাও চান তারা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। বরিশাল প্রবাসী কাজল 14 বছর ধরে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। প্রবাস জীবনে 4টি পাসপোর্টের মেয়াদ শেষ করেছেন তিনি। নতুন করে পাসপোর্ট নবায়নে এসেছেন দুবাইয়ের কারামা বাংলাদেশ পাসপোর্ট ও কনসুলার সেবা কেন্দ্রে। সরকার অনুমোদিত এই আউটসোর্সিং সেবাদানকারী প্রতিষ্ঠানটি পরিচালনা করে মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ফসওয়া গ্লোবাল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কাজলের আবেদনটি গৃহীত হয় সেখানে। সময় ও ঝামেলা এড়াতে তার মতো প্রতিদিন দুবাই, শারজা ও আজমান থেকে অনেকেই এখানে আসেন সেবা নিতে। 3বার রেনু হয়েছে, 100 বাংলাদেশে বানিয়ে আসছে। টোটাল 14 বছর এখানে কাজ করি, এই জাবিল বিল্ডিং এখানে। পাসপোর্টে একটু সমস্যা ছিল, সেই কারণে আর কি এই জায়গায় আসা। তো আমি দিয়েছিলাম 13 তারিখে, তো আমার কাজটা হয়েছে। সেবা সহজ করতে সরকারের নির্দেশনা মোতাবেক প্রাথমিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট, জন্ম নিবন্ধন, বাংলাদেশি ভিসা, ডকুমেন্ট সত্যায়ন ও প্রবাসী কল্যাণ কার্ডের সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। 2023 সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত নানা ধরনের সেবা দিয়েছে প্রায় 46,000 প্রবাসীকে। তবে অন্যান্য সেবা পেলেও ই পাসপোর্ট সেবা না থাকায় বিড়ম্বনা পোহাতে হয় এখানে আসা সেবা প্রার্থীদের। এখানে যখন আমি আসছি তখন এরা বললো যে এই পাসপোর্ট এখানে রেনিউ হয় না, আমাকে বাংলাদেশ এম্বাসিতে যাওয়া লাগবে। সংশ্লিষ্টরা বলছেন প্রাথমিক সেবা দেয়া নিয়মিত রয়েছে। লোকবলের বিষয়টি মাথায় রেখে ই পাসপোর্ট সেবার জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছেন তারা। তবে কিছু প্রক্রিয়াগত সীমাবদ্ধতায় এখনো চালু করা যায়নি এই সেবা। আমার সার্ভিসগুলোর মধ্যে আছে হচ্ছে এমআরপি পাসপোর্ট, 1 ইয়ার এক্সটেনশন। এমআরপি পাসপোর্টের মধ্যে 2টা সার্ভিস আছে, একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, আরটা হচ্ছে যারা ওয়ার্কার এবং স্টুডেন্ট আছে তাদের। তো এছাড়াও হচ্ছে আমরা ফরেন ন্যাশনাল যারা আছে বাংলাদেশে ভিজিট করতে চায় তাদের জন্য হচ্ছে ভিসা সার্ভিস। ই পাসপোর্ট সেবাটা আপাতত প্রক্রিয়াধীন এবং যে কোনো সময় আমরা এই সেবাটা চালু করার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ মিশনের সহযোগিতায় দুবাইয়ের বাইরে আউটরিচ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রদেশে ই পাসপোর্ট সেবা চালু রয়েছে। প্রবাসীরা বলছেন ফসওয়া গ্লোবালেও ই পাসপোর্ট সেবা চালু হলে একই ছাদের নিচে মিলবে সব কনসুলার সেবা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। এবার জানাবো খেলার খবর। এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য একটা সিরিজ প্রত্যাশা ছিল ক্রিকেটারদের, সেই প্রত্যাশা পূরণ করেছে বিসিবি। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের সিরিজটা এশিয়া কাপের ড্রেস রিহার্সাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে 20 ওভারের ক্রিকেটীয় লড়াই। সাম্প্রতিক ফর্ম টাইগারদের এই সিরিজে কিছুটা এগিয়ে রাখলেও চ্যালেঞ্জ একেবারেই কম না। বাকিটা জানাচ্ছেন জুবাইর আহমেদ। টি-20 ফরম্যাটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। নিজেদের সবশেষ 2টো সিরিজই খেলেছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। সেপ্টেম্বরে এশিয়া কাপ, সেই লক্ষ্যে ইউরোপ থেকে উড়িয়ে আনা হলো নেদারল্যান্ডসকে। মহাদেশীয় আসরের আগে নিজেদের পরখ করে দেখার এটাই শেষ সুযোগ টাইগার ক্রিকেটারদের সামনে। সিরিজের প্রতিপক্ষ আপাতদৃষ্টিতে খানিক দুর্বল হলেও নিজেদের ফর্মের সঙ্গে বড় লড়াই অপেক্ষা করছে লিটন দাসদের জন্য। টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ বরাবরই দুর্দান্ত। 2 দলের 5 দেখায় বাংলাদেশের হার মাত্র 1 ম্যাচে, সেটাও 2012 সালের বিশ্বকাপ প্রস্তুতির সময়। 1 যুগের বেশি সময় ধরে ডাচদের বিপক্ষে অজেয় টাইগাররা। যদিও হোবার্ট কিংবা ধর্মশালার ম্যাচে টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচই উপহার দিয়েছিল ডাচরা।
টাইগার ক্রিকেটে আপাতত স্বস্তির সুবাতাস, তবে হোঁচট খাওয়ার ভয়টাও প্রবল। ম্যাচ হারলে সইতে হবে সমালোচনার চাপ। কোচ ফিল সিমন্স অবশ্য এতে বিচলিত না, সমালোচনাকে একপাশে রেখে ভালো ক্রিকেটই উপহার দিতে চান ক্যারিবিয়ান এই কোচ। If we lose against Australia, we get criticized. So losing against a team that's lower down in the table is not a bad thing, because if we don't play well on the day, we deserve to be criticized. If we play well and they beat us, they deserve it. So we don't think about losing to anybody. We think about how we play and the standards we want to set, and I'm sure if we play to that level, we will win. নেদারল্যান্ডসের জন্য সবচেয়ে বড় ভরসার নাম কোচ রায়ান কুক। একসময় বাংলাদেশের কোচিং প্যানেলে ছিলেন। টাইগারদের খেলার ধরন, উইকেট সবই তার নখদর্পণে। শক্তিমত্তায় বাংলাদেশ এগিয়ে থাকলেও তাই প্রত্যাশা করছেন ভালো ফলাফলের। Any team can win on any given day. They have played some good cricket recently, but also have shown that they are fallible in other series as well. So, we come here confident that we can put in a good game of cricket. And পরিসংখ্যান বলছে ডাচদের বিপক্ষে আগের সবগুলো ম্যাচে জয় এসেছে ব্যাটিং ইউনিটের কল্যাণে। জয় পাওয়া 4 ম্যাচে 3টিতেই ম্যাচ সেরা ছিলেন ব্যাটাররা। সিলেটের রান প্রসবা উইকেটেও তাই বাড়তি নজর থাকবে বাংলাদেশের ব্যাটারদের উপর। জুবায়ের আহমেদ, এখন। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় পার্টি নিষিদ্ধে গণ অধিকারের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, লাঠিচার্জ আহত নূর, 24 ঘন্টার আলটিমেটাম গণ অধিকারের, বাধ্য হয়ে বল প্রয়োগ বলছে আইএসপিআর। নূরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ, হামলায় জড়িতদের দ্রুতই বিচারের দাবি রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের। জুলাই সনদ আইনি ভিত্তি নিশ্চিতে বিশেষ সাংবিধানিক আদেশ জারির পরামর্শ বিশেষজ্ঞদের, দ্বিমত বিএনপি। এই সমস্ত সমঝোতার কোনো ধরনের মূল্য থাকে না, যখন এটা একটা আইনে পরিণত হয় তাইলে সেটার গ্রহণযোগ্যতাও থাকবে। কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করারই তো কোনো মৌকা নাই। 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী হাওয়া, গঠনতন্ত্রের কিছু বিষয় নিয়ে আপত্তি ছাত্র নেতাদের, সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় প্রশাসনের। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় যানজটে নষ্ট হয় কর্মঘণ্টা, সড়ক ব্যবস্থাপনার ত্রুটি দুর্ঘটনার প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/cekontv।